স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। খুব দ্রুত ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অভিজ্ঞ আর নবীনের সমন্বয়ে কমিটি করার প্রক্রিয়া চলছে। কমিটি ঘোষণার খবরে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদ প্রত্যাশী অন্তত 1 ডজন নেতা। তারা বলেন, দল দায়িত্ব দিলে সর্বোচ্চ শ্রম দিয়ে ঐক্যবদ্ধ করবেন মহানগর দক্ষিণ বিএনপিকে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 2017 সালে 18 এপ্রিল ঢাকা মহানগরকে 2 ভাগ করে হাবিবুর নবী খান সোহেলকে সভাপতি আর কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি করা হয়। দায়িত্ব পাওয়ার পরপরই দক্ষিণ বিএনপিকে চাঙ্গা করতে থানা কমিটি গঠন করার উদ্যোগ নিলে বিতর্কে জড়ান তারা। সর্বশেষ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর বিএনপির সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে ঢাকা মহানগরকে ঢেলে সাজাতে চায় বিএনপির হাইকমান্ড। যদিও মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদকের দাবি তারা শতভাগ সফল। অর্পিত দায়িত্ব আমরা সফলতার সঙ্গে পালন করেছি। পার্টির বিভিন্ন কর্মসূচি আমরা অংশগ্রহণ করেছি। তার পাশাপাশি সাংগঠনিকভাবেও আমরা নেতা কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছি। ঢাকা মহানগরের কমিটি এখনো গঠন করা হয়নি এবং আপনার এটা নিয়েও কাজ চলছে। নতুন কমিটির দায়িত্বে আসতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন পদ প্রত্যাশীরা। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে চান বর্তমান সভাপতি হাবিবুর নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবি ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। সদস্য সচিব হিসেবে আলোচনায় আছেন বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের দক্ষিণের সভাপতি রফিকুল ইসলাম মজনু, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। কেউ কখনো ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হইতে চায় না, কেউ কখনো ইচ্ছাকৃতভাবে তার সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চায় না। সবাই সফলতা নিয়ে বিদায় নিতে চায়। দল যদি ভবিষ্যতে আমাকে কোনো নেতৃত্ব দেয়, এটা দলের সিদ্ধান্ত। যখন যে জায়গায় দিবে আমি সেই জায়গায় কাজ করতে পছন্দ করি। আগামী দিনে রাজপথে থেকে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে পারবে, সেই ক্ষেত্রে নেতৃত্ব নির্ধারণ করবেন যে কারা সেই সঠিকভাবে সেই দায়িত্বটা পালন করতে পারবেন। যেখানে যে অবস্থায় আমাকে দায়িত্ব রাখবেন হাইকমান্ড এবং দলের নেতৃত্ব, সেখানেই আমার ভূমিকা আমি সঠিকভাবে রাখবো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এরই মধ্যে কমিটি করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। শক্তিশালী কমিটি করতে দলের সিনিয়র নেতাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। আমরা চেষ্টা করছি যারা ছাত্রদল করছেন, দীর্ঘদিন ছাত্রদল করছে, ইলেকশন হয়নি, কোনো জায়গায় পর্যন্ত করতে নেই, তাদেরকে উঠে নিয়ে আসার, যারা ভালো তাদের উঠে নেওয়ার চেষ্টা করছি, তাদের নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা করছি। চলতি বছরের শেষের দিকে দক্ষিণের নতুন কমিটি হতে পারে বলে জানান বিএনপির দায়িত্বশীল নেতারা। আমাদের একটা পদ্ধতি যে আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। নারীসহ আটকের পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় জনগণ। এ সময় মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। খবর পেয়ে অনুসারীরা স্থানীয় জনগণের কাছ থেকে ছিনিয়ে নেয় মামুনুলকে। ছাড়া পাওয়ার পর মামুনুল হক তার স্ত্রীকে টেলিফোনে জানান যে নারীর সঙ্গে তাকে নিয়ে কথা হচ্ছে তিনি তার স্ত্রী নন। পরে তিনি ফেসবুক লাইভে এসে এ ব্যাপারে ব্যাখ্যাও দেন। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারী সহ বেড়াতে আসেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। এ সময় স্থানীয় জনগণ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় মামুনুল হক ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। আমি তাকে বিয়ে করছি, শরীয়তসম্মতভাবে বিয়ে করছি। আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। পরে সন্ধ্যায় খবর পেয়ে মামুনুল হকের অনুসারীরা ঘটনাস্থলে আসেন। এ সময় স্থানীয়দের কাছ থেকে একরকম মামুনুল হককে ছিনিয়ে নেয় অনুসারীরা। এখান থেকে ছাড়া পেয়ে হেফাজত নেতা মামুনুল হক টেলিফোন করেন তার স্ত্রীকে, বলেন তাকে জড়িয়ে যে নারীকে নিয়ে কথা হচ্ছে তিনি তার স্ত্রী নন। পুরো বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন তো কথা যা বলা বলি না বলুম তো, তুমি বিষয়টা অন্য কথা অন্যদেরকে বলতে হইব। পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন, এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না।
তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব জানি। ফেসবুক লাইভে এসেও এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন হেফাজতের যুগ্ম মহাসচিব। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আমি আহ্বান করব এই বিষয় নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক কোনো কথা যেন কেউ প্রচার না করে থাকবে, যে আপনারা কোনো অবস্থাতেই উত্তেজিত কোনো আচরণ করবেন না, শান্তশিষ্ট থাকবেন এবং কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয় এই ধরনের কোনো আচরণ আপনারা করবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে হামলা চালায় মামুনুল হকের সমর্থকরা, যাতে 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আটক করা হয়েছে 5 জনকে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। এদিকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে একের পর এক ফোনালাপ ফাঁস হচ্ছে। আমাদের হাতে এসেছে কিছু ফোনালাপের অংশবিশেষ। তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। যদি সাপোজ আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি বলতে হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছে, তো আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে। অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের বিয়ে করতেছে। তো আমরা বলছি যে ভাবিও জানে। ছাত্রলীগের পোলাপান না চাইতেছি ছোট ভাইয়ের নামে তো দাবি যা কিছু করে একটা করে ফেলছি। কথাটা বুঝছো না? এবার করোনা পরিস্থিতি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই না, লকডাউন চলাকালে পুরোপুরি বন্ধ থাকবে যাত্রীবাহী নৌ, ট্রেন সহ অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল। সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল থেকে 7 দিনের জন্য এই লকডাউন কার্যকর হবে। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা ছাড়া সকল অফিস আদালত এ সময় বন্ধ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। কিছুদিন ধরেই দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিনই শনাক্ত রোগীর সংখ্যা গত দিনের রেকর্ড ভাঙছে। এরই মধ্যে শনাক্তের সংখ্যা 5,000 ছাড়িয়ে উঠেছে 6,000-এর ঘরে। এমন বাস্তবতায় সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিল সরকার। আগামী সোমবার থেকে 1 সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে, আর শিল্প কলকারখানা খোলা থাকবে, যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কলকারখানায় কাজ করতে পারে। লকডাউনে খোলা থাকবে শেয়ার বাজার, পণ্যবাহী নৌ ও রেল চলাচল করলেও বন্ধ থাকবে যাত্রীবাহী ট্রেন ও নৌযান। এছাড়া অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এদিকে লকডাউনে যাতে নিত্যপণ্যের দাম না বাড়ে সেজন্য কঠোর মনিটরিং এর কথা জানিয়েছে সরকার। বাজার অস্থির করা যে কোনো অপপ্রয়াস সরকার মেনে নেবে না। কোনো ধরনের সিন্ডিকেটের কাছে বাজার ব্যবস্থাকে সরকার জিম্মি হতে দেবে না। রমজানকে সামনে রেখে ও দুর্যোগকালে আমরা ব্যবসায়ীদের সহনশীলতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানান। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে প্রথম সরকারি ছুটি ঘোষণা করা হয় 2020 সালের 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত, যা পরবর্তীতে 7 দফায় 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বাংলাদেশে এই সময়টিকে আনুষ্ঠানিকভাবে লকডাউন বলা হয়নি, বরং সরকারিভাবে সাধারণ ছুটি হিসেবে উল্লেখ করা হয়। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি এ সময় বিভাগীয় ও জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব এবং সতর্কতামূলক ব্যবস্থার জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে ছিল সেনাবাহিনী। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 2 সপ্তাহের লকডাউনে কি বিধিনিষেধ আছে তা গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার ABM খুরশিদ আলম। আবশ্যকীয় সেবা ছাড়া অন্য সকল কিছু বন্ধ থাকবে, আর খাওয়া দাওয়া, দোকানপাট যে সমস্ত আছে এগুলো সবই বন্ধ থাকবে। আর সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘরের বাইরে বের হওয়া যাবে না। আর এটার ব্যাপারে আরও ডিটেলস অনেকগুলা ছিল, বিমান চলাচলের ক্ষেত্রে, তারপরে হচ্ছে লঞ্চ চলাচলের ক্ষেত্রে, রাস্তায় সাধারণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে, এগুলোর ব্যাপারে ডিটেলস একটা নির্দেশনা ওনারা তৈরি করবেন। অন্তত ঢাকার দিকে
রোগীদের ছুটে আসার প্রবণতাটা যদি আমরা কমাতে পারি এবং মানুষের চলাচল যদি কমাতে পারি, তাহলে হয়তোবা রোগের এখন যে প্রভাবটা আছে সেটা হয়তো খানিকটা। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও এখনও স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না মানুষ। সরকারের নির্দেশনা মানা হচ্ছে না পথে ঘাটে, হাটে, বাজারে কোথাও। এখনও মাস্ক পরছেন না বেশিরভাগ মানুষ। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে রাজধানী ও চট্টগ্রামের চিত্র জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকা থেকে মাসুদা লাবণী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লাবণী, স্বাগত আপনাকে। লাবণী, স্বাস্থ্যবিধি কতটা মানছেন মানুষ? আজকের দিনের চিত্রটি কি দেখছেন দর্শকদের জানাবেন। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যে বিষয়টা আপনি বলছিলেন যে মাস্ক পরছে না, এই চিত্রটি কিন্তু 2-3 দিন আগে এরকম ছিল। এখন কিন্তু চিত্রটি বদলে গেছে। এখন মাস্ক পরা মানুষের সংখ্যাটা বেশি, তবে মাঝে মাঝে মানুষ একটু মাস্ক নামিয়ে রাখছে, যারা বলছেন যে তাদের একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। তবে আরেকটি বিষয় আপনি তো জানেন যে আগামীকাল থেকে লকডাউন, সারা দেশে একযোগে 7 দিনের জন্য লকডাউন কার্যকর হচ্ছে এবং সরকার ঘোষিত প্রথমবারের মতো কিন্তু লকডাউন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সকাল 6টা থেকে 7টা পর্যন্ত চলাচলে বাধা থাকবে। এছাড়া কিন্তু জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। সেক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা আসলে আর্থিকভাবে ভয়াবহ সমস্যায় পড়বেন এবং চাকরিজীবী যারা আছেন তারা বলছেন তাদেরকে অনেকটাই হোম অফিস করতে হবে, যার কারণে কিন্তু তারা ঢাকার বাইরে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন। এই ক্ষেত্রে এই কারণে কিন্তু গাড়িতে একটু চাপ বেশি। সেক্ষেত্রে সামাজিক দূরত্ব যে বিষয়টি সেটি কিন্তু মানতে পারছেন না। আবার এর আগে আমরা দেখেছি গাড়িতে ভিড় কম ছিল, যেহেতু শুক্র শনিবার গেছে গত 2 দিন। আজকে কিন্তু তার উল্টো চিত্র, গাড়িতে যাত্রীদের কিন্তু সংখ্যাটা একটু বেশি। আরেকটি বিষয় সেটি হলো ব্যবসায়ী যারা, তারা বলছেন যে গত বছর করোনার কারণে কিন্তু তারা ক্ষতি হয়েছিলেন, এবার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং তারা কিন্তু ঋণ কাটিয়ে কেবলমাত্র উঠে দাঁড়াচ্ছেন। এমন একটি সময় যদি আবার লকডাউন দিচ্ছেন এবং সামনে ঈদ, সেক্ষেত্রে তারা আবারও কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এরকম একটি বিষয়। আরেকটি বিষয়, যারা গণপরিবহন চালান, বিশেষ করে সিএনজি বা রাইড শেয়ারিং অ্যাপস, তারাও কিন্তু বলছে যে তারা আসলে পেটের দায়ে বাইরে বের হন। তো লকডাউন হলে সেক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে। তবে সরকার যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, আপনি জানেন যে মানুষ কোনোভাবেই সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মানার যে বিষয়গুলো সেগুলো কিন্তু মানছিলেন না। আকাশ। মাসুদা লাবণী, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, একই বিষয় নিয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, চট্টগ্রামে লকডাউন আগামীকাল থেকে শুরু হচ্ছে, তার আগে আজকের দিনে মানুষ কতটা স্বাস্থ্যবিধি মানছে, কি দেখছেন? ধন্যবাদ রাশেদ ইমাম। একেবারে কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না মানুষ, কিন্তু তার কারণে কিন্তু করোনার সংক্রমণের হার কিন্তু অনেকটা বাড়ছে। আমার পাশে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আছেন হাসান শাহরিয়ার কবির। আমি জানতে চাচ্ছি, আগামীকাল তো কিন্তু আসলে যে লকডাউন হচ্ছে সারা দেশের মতো চট্টগ্রামেও, পরিবহনগুলো কি চলাচল করবে কিনা? এই পর্যন্ত নির্দেশনা অনুযায়ী কোনো গণপরিবহন চলাচল করবে না। কেবলমাত্র যারা জরুরি পরিষেবা সেগুলো চালু থাকবে, কলকারখানা চালু থাকবে নিজস্ব পরিচালনায়, এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং কলকারখানায়ও স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে সেটির দিকে সরকার গুরুত্ব আরোপ করছেন এবং স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে সজাগ রয়েছে। সকলকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানছে না মানুষ, কেন মানছে না বলে মনে করছেন? সংক্রমণের হার বাড়ছে কিনা? জি, সংক্রমণের হার চট্টগ্রামেও বাড়ছে, কিন্তু স্বাস্থ্যবিধি না মানার কারণে আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে। সেটি মানানোর জন্য আমরা চেষ্টা করেছি, অবশেষে লকডাউন দিচ্ছি এবং এর মধ্যেও যারা চলাচল করবেন তাদেরকেও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে, সেটির ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ রয়েছি। আইসিইউ সংকট আছে, জেনারেল বেডও সংকট আছে, হাসপাতালগুলো প্রস্তুত করছেন কিনা? হাসপাতালগুলো চট্টগ্রামে অন্তত প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত সাধারণ বেড 30% খালি আছে, আইসিইউ বেডের মধ্যে 80% আমরা ভরে গেছে। তারপরেও আমরা এইচডিইউ বেড এবং হাই ফ্লোর নেজাল ক্যানুলা যথেষ্ট পরিমাণে রেখেছি। এখন পর্যন্ত চট্টগ্রামে কেউ চিকিৎসা না পেয়ে ফেরত যায়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাশেদ ইমাম, আপনি অবশ্যই বুঝতে পারছেন হাসপাতালগুলোকে তারা প্রস্তুত করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। নয়ন বড়ুয়া, জয়, আপনাকেও ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের 2 সহকর্মী ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন স্বাস্থ্যবিধি মানা এবং মানুষের চিকিৎসা সম্পর্কিত বিস্তারিত। সকাল 10টার সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দর্শক, গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নবনির্মিত ভবন উদ্বোধনের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একের পর এক মিলিটারি ডিক্টেটররা ক্ষমতায় আসে এবং এই সংস্থাটার গুরুত্বটাও যেন অনেকটা হারিয়ে যায়, এবং আসলে এটাই হচ্ছে বাস্তবতা, যার ফলে সংস্থাটাকে অন্যভাবে ব্যবহার করা হতো। সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের দমন করা বা নানা ধরনের কর্মকাণ্ডে, কিন্তু দেশের নিরাপত্তা বা জাতির নিরাপত্তার ক্ষেত্রে এই সংস্থার যে দায়িত্ব সেটা অনেকটা সীমিত হয়ে পড়ে। 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকারে আসে, তখনই আমরা আবার এই সংস্থাটাকে আরও শক্তিশালী করে গড়ে তোলার পদক্ষেপ নেই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ দায়িত্ব দেই এবং এটা পেশাগতভাবে এনএসআই যাতে দক্ষতা অর্জন করতে পারে তার ব্যবস্থা আমরা গ্রহণ করি। কাজে 96 থেকে 2001 মেয়াদে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন এই সংস্থাটা আরও গুরুত্ব পায়, শক্তিশালী হয় এবং বিভিন্ন কর্মসূচিও আমরা গ্রহণ করি। দুর্ভাগ্যের বিষয় হলো 2001 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, তখন আবার আমরা যে সমস্ত কার্যক্রম শুরু করেছিলাম এই সংস্থাটাকে আরও দক্ষ করে গড়ে তোলার জন্য, সেগুলো আবার স্থগিত হয়ে যায়। সেগুলি প্রকৃতপক্ষে ওরা বাদ দেয়, বরং এই সংস্থাটাকে নানাভাবে ব্যবহার করা শুরু করে, যা আসলে তাদের কাজের পরিধির মধ্যে পড়ে না। তাদের নিজস্ব একটা বাহিনী হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। যা আমি এটুকু বলবো যে এরপরে 2009 সালে 2008 নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে 2009 সালে। 2009 সালে সরকার গঠন করার পর থেকেই আমরা এই সংস্থাটাকে আরও শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি এবং আমরা নতুন পদ সৃষ্টি করি, কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, কাজের পরিধি বেড়েছে, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, কাজের নিরাপত্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া বিএনপি জামাত জোট 2001 থেকে 2006 পর্যন্ত সরকারে থাকার সময় এদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসের উত্থান ব্যাপকভাবে ঘটে, মানুষের নিরাপত্তা হুমকির মুখে চলে যায়। কাজে আমরা এই সংস্থাটাকে আরও শক্তিশালী করবার বিভিন্ন পদক্ষেপ নেই এবং যে বিশেষ করে যে মঞ্জুরিকৃত পদ সেগুলো আমরা দ্বিগুণ করে দিই এবং এনএসআই সদস্যদের কর্মস্পৃহা মনোবল বৃদ্ধির জন্য 2009 সালের পর বিভিন্ন পদে মোট 1601 জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে, যা ইতিপূর্বে কখনো করা হয়নি বা এদিকে যত্ন কেউ নেয়নি। আমরা এর কাঠামোটাও পুনর্গঠন করি এবং বিভিন্ন সময় আমরা এর কাজের বিশেষ করে পদোন্নতির নীতিমালা তৈরি করা বা এর বিধিমালা প্রণয়ন করা এবং নিয়মিতভাবে যাতে যারা দায়িত্বরত থাকবেন তাদের কর্মস্পৃহা যাতে বৃদ্ধি পায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিই। আমরা এনএসআইয়ের সর্বস্তর কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা কার্যকর করি। আগে আসলে মাত্র সামান্য কিছু পদে রেশন পেত, আমরা এটা সম্পূর্ণভাবে করে দিয়েছি। আর এই সংস্থার জন্য পর্যাপ্ত যানবাহনেরও ব্যবস্থা করা হয়েছে এবং যেহেতু প্রযুক্তি নির্ভর এখন বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই সংস্থাটি যাতে গড়ে ওঠে তারও জন্য বিশেষ ব্যবস্থা নিই। আর যেহেতু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকতে হয় তাই আমরা ঝুঁকি ভাতারও ব্যবস্থা করে দিই। জনবল ও কর্মপরিধি বৃদ্ধি পেলেও এনএসআইয়ের প্রধান কার্যালয়ের জন্য পর্যাপ্ত স্থান সংকুলন ছিল না। কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক কাজ এবং স্পর্শকাতর গোয়েন্দা কার্যক্রম পরিচালনার স্বার্থে আমরা এর প্রধান কার্যালয় ভবন নির্মাণেরও সিদ্ধান্ত নিই এবং আপনারা জানেন যে 17 জানুয়ারি 2015 তারিখে প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করি এবং ধাপে ধাপে এটা আজকে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে। আর সেই সাথে আমরা শুধু ঢাকা শহরে না, প্রতিটি জেলায় যাতে একটা এবং বিভাগে এনএসআই যাতে মানে কার্যালয় গড়ে ওঠে তার জন্য জমি বরাদ্দ দিতে শুরু করি এবং প্রতিটি জেলায় আমরা ইতিমধ্যে এনএসআইয়ের নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা করে দেব। ইতিমধ্যে 20টি জেলায় কার্যালয় ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, 21টি জেলার কার্যালয় ভবন নির্মাণ কাজ চলছে আর 3টা বিভাগীয় শহরে কার্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। অবশ্যই দর্শক, গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নবনির্মিত ভবন উদ্বোধনের পর বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরও একবার। দর্শক, যেমনটি আগেরবার দেখেছিলেন, গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSA এর নবনির্মিত ভবন উদ্বোধনের পর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আবারও চলে যাচ্ছি সরাসরি সেখানে। বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলির থেকে আমরা অনেক আগে আছি, কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে। আমরা ইতিমধ্যে করোনা নিয়ন্ত্রণের জন্য অনেকগুলি নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশনা যাতে যথাযথভাবে মানুষ পালন করে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। কিন্তু সাথে সাথে আমাদের দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে সে বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। তবে মানুষের জীবনটা আগে, কারণ জীবন যদি না বাঁচে তাহলে আমরা অর্থনীতি বাকি আর রাজনীতি বাকি। কাজে মানুষের জীবন আগে বাঁচাতে হবে। কাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়ম নীতিগুলি মেনে চলা এবং সেভাবে নিজেকে সুরক্ষিত করা, অন্যকে সুরক্ষিত করা, সেটা অবশ্যই সকলকে করতে হবে। কাজে সেটা যাতে মানে সবাই যথাযথভাবে মানে সেদিকটা বিষয়ে আপনারা সারা বাংলাদেশে যারা দায়িত্বরত রয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা বলতে চাই। এই করোনার সময় আমরা অর্থনীতির গতিটা সচল রাখতে পেরেছিলাম। বিশেষ করে 2009 সাল থেকে আমরা এই 2021 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ফলে আজকে বাংলাদেশ, যে বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে মাত্র 3.5 বছরের মধ্যেই স্বল্পোন্নত দেশে রূপান্তর করেছিলেন, সেই স্বল্পোন্নত দেশ থেকে আজকে আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ। যে এই উন্নয়নশীল দেশে আমরা যে উন্নীত হয়েছি এর ধারাবাহিকতা আমাদের বজায় রাখতে হবে। আর সেটা বজায় রাখতে হলে দেশে যেমন শান্তি শৃঙ্খলাও বজায় রাখতে হবে, করোনা মোকাবেলা করতে হবে, সেই সাথে সাথে অর্থনীতির গতিশীলতাও অব্যাহত রাখতে হবে। আমি একটা কথা স্পষ্ট সবাইকে বলতে চাই এবং বিশেষ করে আমাদের NSA এর সদস্যবৃন্দ, যে এক যুগ আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ। এক সময় বিশেষ করে 75-এর পরে যারা ক্ষমতায় ছিল বাংলাদেশকে তখন ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল বাঙালি জাতিকে, এবং বাংলাদেশকেও ভিক্ষা চাওয়ার অভ্যাসে পরিণত করেছিল। তাছাড়া আগে বাংলাদেশ বললেই সারা বিশ্বব্যাপী কী বলতো, ঘূর্ণিঝড়, বন্যা, দুর্ভিক্ষ, প্রতিনিয়ত হাত পাতা, এটাই বাংলাদেশ। কিন্তু আজকের বাংলাদেশ তা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, আমরা মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে সেই আদর্শ থেকে বাংলাদেশকে বিচ্যুত করা হয়েছিল, সে আদর্শ হারিয়ে গিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আবার আমরা জাতির পিতার সেই আদর্শকে ফিরিয়ে এনেছি এবং তারই দেখানো পথ ধরে এগিয়ে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ। বাংলাদেশ এখন বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলে, বাঙালি জাতি এখন সারা বিশ্বে মর্যাদা অর্জন করেছে, সেই মর্যাদাটাকে ধরে রাখা একান্তভাবে অপরিহার্য। কাজেই একটি বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতি এর বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছি এবং এসব ব্যাপারে আপনাদের সদা সতর্ক থাকতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে। জনগণের জানমাল রক্ষা করা, জনগণের স্বার্থ রক্ষা করা, জনগণের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা আপনাদের করতে হবে এবং এই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক বা দুর্নীতি এর হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। সেই বিষয়ে আপনাদের অবশ্যই যথাযথ দায়িত্ব পালন করতে হবে, সেটাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আমি চাই NSA প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা সাথে আপনাদের কর্তব্য পালন করবেন। আপনাদের কর্তব্যপরায়ণতা ও শৃঙ্খলা বজায় রেখে আপনারা যদি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, অবশ্যই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। ইনশাআল্লাহ 2041 সালের মধ্যেই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আর আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। যদিও করোনা মহামারী হয়তো কিছুটা বাধা সৃষ্টি করবে,
তবে এখান থেকেও আমরা উত্তরণ ঘটাতে পারবো। ইতিমধ্যে ভ্যাকসিন আমরা দেওয়া শুরু করছি, টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের মানুষদের যে নিজেদেরকে সুরক্ষিত করে তার জন্য মানুষের ভিতরে আরও সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সেজন্য অব্যাহতভাবে সকলকে একযোগে কাজ করবার আহ্বান জানাচ্ছি। শুধু মানুষরা, আপনারা নিজেরাও যারা কর্তব্যরত আছেন নিজেরাও সুরক্ষিত থাকবেন, স্বাস্থ্য সুরক্ষা বিধিমালাগুলি আপনারা মানবেন, নীতিগুলি আপনারা মানবেন এবং সে ব্যাপারে নিজেদের প্রতি যত্নবান হয়ে অপরকেও যত্নবান করবেন। সেই কথা বলে আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা সরকার আসার পর থেকে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনা করি এবং এই করোনা ভাইরাসের হাত থেকে দেশবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করুক সেই দোয়া চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। দর্শক, গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এনএসআই এর নবনির্মিত ভবনের উদ্বোধনের পরে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর পরিচালক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার হোটেল রেডিসনে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। চট্টগ্রামে নির্বাচন হবে বিজিএমই এর আঞ্চলিক কার্যালয়ে। নির্বাচনে 2টি প্যানেলের পক্ষে 70 জন ব্যবসায়ী পরিচালক পদে নির্বাচন করছেন। এই ব্যাপারে বিস্তারিত জানাতে হোটেল রেডিসন ব্লু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান আহমেদ। সুলতান, স্বাগত আপনাকে। সুলতান, বিজিএমই এর নির্বাচন কেমন দেখছেন, দর্শকদের বিস্তারিত জানাবেন। রাত সকাল 9টা থেকেই কিন্তু বিজিএম এর নির্বাচন শুরু হয়েছে এবং প্রথম 1 ঘন্টায় প্রায় 200-র মতো ভোট আসলে কাস্ট হয়েছে। যদিও আসলে আপনি জানেন যে করোনা পরিস্থিতির কিন্তু এক প্রকার ভীতি রয়েছে ভোটারদের মধ্যে, তারপরেও কিন্তু বিজিএম এর এই নির্বাচনকে নিয়ে অনেক দিন ধরেই কিন্তু আলোচনা হচ্ছে এবং 2টি শক্তিশালী প্যানেল কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেটি আসলে সম্মিলিত পরিষদ ফারুক হাসানের নেতৃত্বে এবং আরেকটি প্যানেল ফোরাম যেটি নেতৃত্বে রয়েছেন এবিএম শামসুদ্দিন। সেই হিসেবে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিজিএম এর 2314 জন ভোটার কিন্তু তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই আসা শুরু করেছেন এবং রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনটি হচ্ছে। ঢাকা অঞ্চলের এর বাইরে চট্টগ্রামেও কিন্তু আসলে ভোট গ্রহণ হচ্ছে এবং প্রথম ঘন্টার যেই ভোট তাতে আসলে অনেকটাই সন্তুষ্টি রয়েছে। আমরা এই মুহূর্তে বিজিএমির বর্তমান সভাপতি ডক্টর রুবানা হককে পেয়েছি। রুবানা, সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা দেখলাম প্রথম ঘন্টায় ভোটার উপস্থিতিও বেশ। কেমন হচ্ছে নির্বাচন? এখন পর্যন্ত ভোটার উপস্থিতি আছে, আমরা আশা করছি যে এটা অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি শুনলাম যে বর্তমান সভাপতি তিনি আসলে ভোটের ব্যাপারে বেশ শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেটি বললেন। যারা আরও 2-একজন আসলে এখানে প্রার্থী রয়েছেন বা ভোটার রয়েছেন জানতে চাই তাদের কাছ থেকেও। আপনি কেমন দেখছেন সকাল থেকে আপনারা এখানে ভোট? সুলতান আহমেদ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, বিজিএমই নির্বাচন সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। ছিল এখনকার সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য।